এক দেশ এক ভোট নিয়ে যখন আলোচনা হবে তখন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদের নয়, সাধারণ মানুষ কি ভাবছে সেটা নিয়েও আমরা আলোচনা করব, আপনাদের সামনে রাখবো সাধারণ মানুষ ঠিক কি বলছে। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেই প্লেটও রাখবার চেষ্টা করব, তার কারণ আজ আমরা পোলিং করেছিলাম এক দেশ এক ভোট নিয়ে। সাধারণ মানুষ ঠিক কি বলছেন, কি মানছেন তারা, আদৌ তারা কি বলছেন যে আদৌ এক দেশ এক ভোট ভালো না কি খারাপ, তাদের মন্তব্য কি, তাদের রিপারকেশন কি, সেটাও আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। কিন্তু রতনবাবুর কাছে আমরা গিয়েছিলাম বিরতির ঠিক আগে, তিনি বলছেন যে এক দেশ এক ভোটের ক্ষেত্রে যেগুলো করা সম্ভব নয় সেগুলোর দিকে কেন্দ্র সরকারের ভাবা উচিত নয়, বরং যেটা বলতে চাইলেন রতনবাবু, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং তার সঙ্গে সঙ্গে মূল্যবৃদ্ধি, এই জিনিসগুলোর দিকে আলোকপাত করা উচিত। আমি এই দিকেও আসবো, কিন্তু তার আগে আমি প্রীতমবাবুর কাছে সরাসরি আসবো। প্রীতমবাবু, আমি একটু অবাক হচ্ছি, বিশ্বাস করুন, তার কারণ এই এক দেশ এক ভোট নিয়ে একসময় কংগ্রেস সরকার থাকাকালীন অবস্থাতেও তারাও এই এক দেশ এক ভোটটাকে সমর্থন করেছিলেন। এবার আমার কথা হচ্ছে, এই হিডেন ট্রায়াল যে মেথডটা চলছে, একবার অন্তত ট্রাই কেন্দ্র সরকারও যদি করতে চায়, বিজেপি বা এনডিএ সরকার যদি করতে চায়, কোনো এক জায়গায় কি এটা কংগ্রেসের মনে হচ্ছে যে কংগ্রেস যেটা পারেনি করতে সেটা আপনারা করে ফেলতে পারলে তাদের কোনো জায়গাতে ব্যাকফুটে চলে যাবেন তারা? ঠিক এই ধারণাটাই কি রয়েছে, আপনি কি মনে করছেন? অঞ্জনদা নমস্কার। নমস্কার। বালা সাহেবকে নমস্কার, এবং যিনি আছেন রাজনৈতিক বিশ্লেষক তাকেও আমার নমস্কার, প্রণাম। উনি রাজনৈতিক বিশ্লেষক নয়, উনি তৃণমূল কংগ্রেসের সমর্থক। ওকে, তৃণমূল কংগ্রেসের যিনি আছেন ভাইকে আমারও নমস্কার। এবং দেখুন, সবচেয়ে বড় বিষয় অঞ্জনদা, শুরুতেই আপনি বলছিলেন যে এটা আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু সাহেব, তিনি সবার প্রথম এটা শুরু করেছিলেন, যে এবং লাস্ট অব্দি 1967 সালের পরে অব্দি কিছু সময় বিভিন্ন সময় রাষ্ট্রপতি শাসন লেগে যাওয়া এবং কংগ্রেসের দ্বারা বারবার এই সংবিধানকে হনন করে 356 ধারা জারি করে বিভিন্ন রাজ্যের এই আজকের বিধানসভাগুলিকে ভেঙে দিয়েছিল। তার জন্য ওই টাইমিং এর একটা গন্ডগোল বিভিন্ন সময় থেকে সেন্ট্রাল জেনারেল ইলেকশন আর হচ্ছে অ্যাসেম্বলি ইলেকশনের মধ্যে একটা পার্থক্য থেকে যায়। দেখুন, সর্ববড় বিষয়, কংগ্রেস আজকে যদি এই বিলের সমর্থন না করছে, তার মানে তারা তাদের পূর্বপুরুষ জওহরলাল নেহরুকে অসম্মান করছে। এবং সেকেন্ড বিষয়, আজকে তারা প্রথমে জিএসটিও আনার চেষ্টা করেছিল, সেই জিএসটিকেও তারা আনতে পারেনি, কারণ তাদের পরিকাঠামো সেরকম ছিল না। সেই ক্ষেত্রে আজকে যখন জিএসটি কেন্দ্র সরকার নিয়ে এসছে, তখনও তার বিরোধিতায় কংগ্রেস করেছে। আজকে ঠিক ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে বিল পেশ করা হয়েছে, তারা শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, তারা সবসময় দেশের উন্নতি এবং প্রগতি যাতে হানি হয়, ব্যাঘাত ঘটে, তার জন্য যতটাই প্রয়াস করার দরকার, এই জর্জ সোরসের নিকটবর্তী আত্মীয়রা এটা করার জন্য সবসময় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে দেশ মাতৃকার জন্য। আর আর কংগ্রেস এই শুরুতেই যিনি প্রথমে এখানে অধীর চৌধুরীকে প্রথমে এই কমিটিতে রাখা হয়েছিল। অধীর চৌধুরী যেখানে নিজেই চেয়েছিল থাকতে, তারপর পার্টির প্রেসারে তাকে আবার ওই কমিটির থেকে তাকে বেরিয়ে আসতে হয়। এবং এই কংগ্রেসের কাছে আর কোনো অপশন নেই, কারণ তারা বারবার এই ডবল ডিজিট পার করতে পারে না, শুধুমাত্র এই কারণে যে দেশের যতগুলো ভালো ভালো প্রকল্প সেগুলোকে বাধা দেওয়া। তার জন্য কংগ্রেসের ভূমিকা, আবারও বলছি, অগ্রগণী ভূমিকা পালন করে। দেখুন, আজকে আমাদের ইলেকশন লাস্ট 2019 বলুন, 2024 ইলেকশন বলুন, এই ইলেকশনে প্রায় আপনার 60,000 কোটি টাকা খরচা হয়েছে। এবং শুধু তাই নয়, আজকে 2024 ইলেকশনে প্রায় 42,000 কোটি টাকা খরচা হয়েছে। এবং দেখুন, একটা সঙ্গে বিষয় কি, যখন একটা ইলেকশন কন্ডাক্ট হচ্ছে, সেখানে যে আচার বিধি আছে, নির্বাচন আচার বিধির কারণে আজকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি, যারা উন্নয়নের কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, করতে পারছে না, কোনো সম্ভব হবে না, কারণ যেহেতু এটা নির্বাচনী আচারবিধি সেই সময় লাগু হয়ে যায়। প্রায় বলতে গেলে একটা দেশে
মানে 1 বছরের মধ্যে 5 মাস তাদেরকে ইলেকশনের জন্য তাদের আমাদের উন্নতিটা আটকে যাচ্ছে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন করা সম্ভব হচ্ছে না, রাস্তাঘাটের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছুই আমাদের ইকোনমি তো সেটার উপরেই ম্যাটার করে যে আগামী দিনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কারা বেনিফিট হচ্ছে। একটা প্রকল্পের দ্বারা সবাই বেনিফিট হয়। সেই জায়গাটায় আজকে সেই রাজ্য সরকারের ইলেকশন বলুন কি কেন্দ্র সরকারের ইলেকশন বলুন, সেই প্রত্যেকটা ইলেকশনে এই অসুবিধাগুলো হচ্ছে। আজকে বিরোধীরা বারবার বলছেন যে সেখানে ক্ষেত্রীয় দলগুলি যারা রিজিনাল পার্টি আছে সেই পার্টিগুলো এফেক্টেড হবে, তাদের গণতন্ত্রের উপরে আঘাত হবে। দেখুন আজকে আমাদের এই গণতন্ত্রের যে আমাদের প্রধান পুস্তক যেটা আমরা কনস্টিটিউশন বলি, সেই কনস্টিটিউশনে লেখা আছে যে আমরা কোনো ধরনের বিল আমরা সেখানে অ্যামেন্ড করতে পারি, সেখানে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই যেখানে, কারণ একটা জিনিস সেই সময় লেখা হয়েছিল, তো আস্তে আস্তে সেই জিনিসগুলোকে ঠিক করার মাধ্যমে আগামী বুঝতে পেরেছি প্রীতম বাবু, আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে প্রীতম বাবু যে কথাটি বলতে চাইলেন আমি আপনাদের সামনে একটু ছোট আকারে জানানোর চেষ্টা করবো। আচ্ছা, এই এক দেশ এক ভোটের সমর্থন করেছে প্রায় 32টি পার্টি এবং বিরোধিতা করেছে 15টি পার্টি। সেই টেক্সট একটু আপনাদের সামনে রাখার চেষ্টা করবো, যেখানে এক দেশ এক ভোটের সমর্থন কারা কারা করছেন বিজেপি, জেডিইউ, টিডিপি, আপনা দল, এলজেপি, বিএসপি, এজিপি, এআইডিএমকে, বিজেডি, শিবসেনা, অকালি দল এবং আজসু। বিরোধিতা কারা কারা করছেন দেখুন, বিরোধিতা করছে কংগ্রেস, এসপি, টিএমসিপি এবং তার সঙ্গে সঙ্গে এআইএমআইএম, আপ, সিপিআইএম, ডিএমকে। অর্থাৎ 15টি পার্টি সেখানে অসমর্থন করছেন, বিরোধিতা করছেন এবং 32টি পার্টি সমর্থন করছেন। আমি এই বিরোধের মধ্যে যেতে চাইছি না, আমি একটু সহজভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করব কতগুলো ইনফরমেশন। সেখানে মূলত যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো, আচ্ছা আপনাদের মাথায় নিশ্চয়ই কোনো প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এত ভোট হয়, ভোট কি করে হচ্ছে? ভোটের নেপথ্যে নিশ্চয়ই টাকা দরকার হয়, হঠাৎ করে এমনি তো ভোট হয়ে যায় না, সেখানে নিরাপত্তা বাহিনী থাকে, ইভিএম মেশিন থাকে কিংবা ব্যালট পেপারও থাকতে পারে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমার প্রশ্ন হচ্ছে নির্বাচনী খরচ তো রয়েছে। আমি সেই প্লেটটা একবার বলবো পিসিআরকে চালাতে, যেখানে নির্বাচনী খরচের কথা উল্লেখ থাকবে। 1952 সালে 10.5 কোটি টাকা খরচা হয়েছিল, 1957 সালে 5.90 কোটি, 1999 সালে 947.6 কোটি এবং 2014 সালে 1114.3 কোটি। আমি যদি একটু ভেঙে গিয়ে 2024-এ যাই, এই নাম্বারটা না অনেক গুরুত্বপূর্ণ নাম্বার। তার কারণ এই অ্যামাউন্ট 1,35,000 কোটি টাকা। 2024 সালে নির্বাচনী খরচ হয়েছে 1,35,000 কোটি টাকা। ভাবছেন তো যে এতগুলো টাকা? বিশ্বাস করুন এইভাবেই নির্বাচনী খরচ হয়। আমি আবার পিসিআরকে বলবো সবার সঙ্গে আমাকে ফ্রেমে আনতে। আমি 2024 সালের নেপথ্যে কতগুলো বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করবো। একদিকে যখন 2024 সালে 1,35,000 কোটি টাকা খরচা হয় নির্বাচনী খরচের পেছনে, এবং একই সঙ্গে আপনাদের সামনে আরও ইনফরমেশন রাখা গুরুত্বপূর্ণ। একদিকে নির্বাচনী খরচ, অন্যদিকে প্রত্যেকটি স্টেটের একটি নির্দিষ্ট বাজেট হয়। সেই বাজেটটা একটু আপনাদের সামনে রাখি এবং কেন সেটাকে রাখছি সেটাও আপনাদের সামনে ট্যালি করে বোঝানোর চেষ্টা করব। অরুণাচল প্রদেশে, আমি যদি খুব ভুল না হই, 2023-24 অর্থবর্ষে বাজেট 29,657 কোটি টাকা। ছত্তিশগড়ে 1,21,500 কোটি টাকা, দিল্লিতে 78,800 কোটি টাকা, গোয়াতে 26,844 কোটি টাকা, হিমাচল প্রদেশে 53,413 কোটি টাকা, জম্মু অ্যান্ড কাশ্মীরে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, 1,18,500 কোটি টাকা, ঝাড়খণ্ডে 1,16,418 কোটি টাকা, মণিপুরে 35,022 কোটি টাকা, মেঘালয়ে 22,022 কোটি টাকা, মিজোরামে 14,209 কোটি টাকা, নাগাল্যান্ডে 23,086 কোটি টাকা, সিকিমে 12,146 কোটি টাকা, ত্রিপুরায় 26,892 কোটি টাকা, উত্তরাখণ্ডে 77,407 কোটি টাকা। আমি ঠিক এই প্রসঙ্গে সরাসরি চলে যাব দীপজ্যোতি বাবুর কাছে। দীপজ্যোতি বাবু, নাম্বারগুলো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, খুব কম সংখ্যক, যেটা লক্ষ্যের ওপরে রয়েছে। নির্বাচনী খরচ যা, তা একটি স্টেটের বাজেট নয়।
এরপরও আপনারা বলবেন যে এই এক দেশ এক নির্বাচন সত্যি প্রযোজ্য হওয়া উচিত নয়? দীপজ্যোতি বাবু, দেখুন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে বিলটার আজকে বিজেপি সরকার আনতে যাচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে মানুষ তাদেরকে আর চাচ্ছে না। কি কথা বলছেন দীপজ্যোতি বাবু? এইসব কথা নয়, রাজনীতির কথা বলছি না আমি। আপনাকে সামনে একটি প্যারামিটার রাখার চেষ্টা করলাম। আপনি অর্থ ব্যয়ের কথাটা বলুন না, সেটার দিক থেকে আপনার কি মনে হয়? তৃণমূল কংগ্রেস ভুলে যান, আপনার কি মনে হয় মানুষ হিসেবে এতগুলো কোটি টাকা, যেটা কিনা একটি স্টেটের বাজেটের সঙ্গে ম্যাচ করানো যায়, সেখানে এতগুলো কোটি কোটি টাকা খরচা হচ্ছে নির্বাচনী প্রচারে? দেখুন, স্টেটের বাজেটটা ওটা আলাদাভাবে হয় এবং নির্বাচনী খরচা যেটা হয় সেটা আলাদাভাবে হয়। নির্বাচনী খরচার সঙ্গে স্টেটের বাজেটটা কোনো সময় তুলনা হয়। স্টেটের বাজেটটা হয় সবসময়, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চিন্তাধারা করে মানুষের উন্নয়নের জন্য প্রত্যেকটা কিছু। আজকে আমাদের এখানে উন্নয়ন চারিদিক থেকে পৌঁছেছে, আজকে সাধারণ মানুষের ঘরে ঘরে। হ্যাঁ, এখন আপনি এটা বলতে পারেন বিজেপি সরকার আমাদের সেখান থেকে অনেক টাকা দিচ্ছে না, অনেক কিছু তারা আমাদেরকে থেকে বঞ্চিত করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নানানভাবে প্রচেষ্টা চালাচ্ছে যে আমাদেরকে যতভাবে এই পশ্চিমবঙ্গকে আরও উন্নতর জায়গায় পৌঁছানো যায় তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। এর বাইরে আমি যেটা বলছি যে আজকে যে এই প্যানেলে যে ডিসকাশনটা যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আমি অনেকগুলো কথা শুনলাম। প্রথমেই বলি যে বিজেপির যে ব্যাপারটা, তারা আমি বলছি যে কারণ তারা বলেছিল যে আগলিবার 400 পার, কিন্তু বিজেপি 240 পেয়ে সেখানে পগার পার হয়ে গেছে, কারণ এনডিএকে তারা 286টা সিট নিয়ে টোটাল আছে। আমি ওয়ান নেশন ওয়ান ইলেকশনে যে মেন কথাটা বলবো যে আপনারা যদি লক্ষ্য করেন যে আর্টিকেল 324 এর 2 নং ধারায় যেখানে নির্বাচন কমিশনকে অ্যাপয়েন্টেড করতে হয় এবং আর্টিকেল 327 অ্যান্ড 328 এই আর্টিকেলের মাধ্যমে লোকসভা এবং বিধানসভা দুটো গঠিত হয়, কিন্তু আজকে সমস্ত কিছুকে আজকে কোনোভাবে কোনো কিছু মান্যতা দিচ্ছে না। আসলে বিজেপি যাচ্ছে দিনের পর দিন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে। এইভাবে একটা নির্বাচন কোনো সময় হতে পারে না, কারণ নির্বাচনের একটা সিস্টেম থাকে। আজকে এর আগে আপনি একটা ভিডিওতে দেখলাম এক ভোট নির্বাচনী সিস্টেমের মধ্যে পড়ে না, সেটা বলছি না, কারণ আপনি তো বলছেন আমি এটা বিষয়টা শুনুন। আমি এটাই বলতে যাচ্ছি যে আজকে যেখানে বলছে যে নিরাপত্তা রক্ষাকারী এবং প্রশাসনের যে কথা বলা হচ্ছে, আজকে আপনি ভাবুন একটা শুধু ব্যাপার যে আজকে যখন কিছুদিন আগেই আমাদের স্টেটে এবং প্রত্যেকটা জায়গায় 8 দফা করে নির্বাচন হলো, কিন্তু হঠাৎ করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন তিনি আগে থেকেই বলছিলেন যদিও, কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল যদি তার এতটাই ভালো, যদি বিজেপি মানসিক দিক থেকে স্ট্রং থাকে, তাহলে তাদের হঠাৎ করে 8 দফায় নির্বাচন কেন করতে হলো? ঝাড়খণ্ডের মতো জায়গায় তাদেরকে 2 দফায় করতে হলো, যেখানে ছোট রাজ্য। তারপর তার সঙ্গে বলে অশান্তির পরিমাণ কত? অশান্তির পরিমাণ শান্তির পরিমাণের জন্য না, এখানে ঝাড়খণ্ডে অশান্তির পরিমাণ কত? অশান্তির পরিমাণ এটা তো কোনো পার্সেন্টেজ হিসেবে হয় না। অশান্তিটা দেখেছেন তো ঝাড়খণ্ডে? সে তো সব জায়গায়, সেটা আমি অশান্তির পরিমাণের জন্য শুধু ইলেকশনকে শুধু একটা জিনিসের উপর তো মানুষের সেফটি সিকিউরিটির প্রশ্ন আসবে অবশ্যই। সেই জায়গাটা মানুষের সেফটি সিকিউরিটি কি করে দেবে? কে দেবে? আপনারা দেবেন? প্রশাসন না, মানুষের সেফটি সিকিউরিটি কে দেবেন? আপনারা দেবেন। যে কেন্দ্রে রয়েছে তার দেওয়া রাইট, তাই তো তারা করছেন। কোথায় করছে? না হলে এতগুলো নিরাপত্তা বাহিনী সেখানে কেন দেওয়া হচ্ছে? 8 দফায় কেন ভোট করানো হচ্ছে? বুঝতে পারছেন না আপনারা? 8 দফাটাকে হঠাৎ করে একবারে করা হচ্ছে কেন? কোথায় একবারে করানো হচ্ছে? এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে আগে কনসেপ্টটা আপনার মনে হয় আপনি ক্লিয়ার করে নিন। এক দেশে এক ভোট, অর্থাৎ লোকসভা এবং বিধানসভা সব ভোট একই সঙ্গে হবে, অর্থাৎ সেটা দফা বলা হয়নি। সেটা হতে পারে হয়তো 3 দফা 4 দফা 5 দফা তো হতে পারে, কিন্তু একই দিনে হবে, অর্থাৎ লোকসভা এবং বিধানসভা একইভাবে হবে। তাহলে এবং তার সঙ্গে আপনারা যে নিরাপত্তা রক্ষাকারী এবং প্রশাসনের কথা বলছেন, কারণ সবাই যদি ওই একসঙ্গে কাজ করে তাহলে তো হবে না। কেন হবে? এখানে কি করে সম্ভব বলুন? আজকে প্রশাসন তো সব দিক থেকে একটা লোকসভা বিধানসভায় আপনি যে দফা অনুসারে বললেন, ঠিক আছে, সেইভাবে যদি হয় তাহলে তো প্রত্যেকটা জায়গায় সেখানে একটা সিস্টেমের ওপর নিরাপত্তা রক্ষাকারী থেকে শুরু করে পুলিশ সবকিছুকে তাদেরকে টাইম দিতে হবে, ঠিক আছে। এবার এই ভোটটা যদি একবারে হয়ে যায় তাহলে সেখানে সেটা প্রবলেম ক্রিয়েট করবে। কিভাবে? আমাকে একটু ব্যাখ্যা করুন দর্শকদের উদ্দেশ্যে বলছি, কিভাবে ব্যাখ্যা করুন। দেখুন, যখন সেটা একসঙ্গে হয়ে যাচ্ছে, বাবু আসবো, যখন সেটা একসঙ্গে হয়ে যাচ্ছে তখন তো সেখানে সবাইকে সেই জায়গাটাতে থাকতে হচ্ছে, কিন্তু যখন সেটা আলাদা ভাবে হবে তখন তো সেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় অনুসারে যেভাবে এখনকার দিনে চলছে সেইভাবে চলবে। বুঝতে পেরেছি, আপনি পরিকাঠামোর কথা বলছেন। আমি এখানে সরাসরি প্রীতম বাবুর কাছে যাব, অবশ্যই বলার সুযোগ দেবো। আমি প্রীতম বাবুর কাছে আসবো। প্রীতম বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের বিষয়ে কথা বলছেন দীপজ্যোতি বাবু। দীপজ্যোতি বাবুর কথার মধ্যে যথেষ্ট বেস রয়েছে। তিনি বলতে চাইছেন এক দেশ এক ভোট শুধু বললে তো হবে না, প্রচার করলে হবে না, বা বিল পেশ করে দিলেই হয়ে গেল না। আইনে যখন বলবৎ হবে তার আগে তো আপনাদের এটা ভাবতে হবে যে আদতেও এই ভারতবর্ষে পরিকাঠামোটা রয়েছে কিনা,
যে কথাটা হয়তো খুব সংক্ষেপে বলার চেষ্টা করলেন দীপজ্যোতিবাবু। আমি সাম আপ করলাম বিষয়টিকে। প্রীতমবাবু, দেখুন, সবচেয়ে বড় বিষয়, উনি তৃণমূল থেকে যিনি এসছেন তিনি হয়তো একটু লিটল বিট কনফিউজ আছে বিষয়টাকে, আমি একটু ক্লিয়ার করে দিই। আজকে যখন লোকসভা ইলেকশন হয় তখন দেশে প্রায় 10 লক্ষ বুথে সেখানে ভোট কাস্টিং হয়, ঠিক? এবার ওই 10 লক্ষ যেই বুথগুলো আছে সেগুলো তো নিশ্চয়ই কোনো না কোনো বিধানসভায় আছে। হ্যাঁ, তিনি হয়তো এটা বলতে পারেন যে ভিভিপ্যাট বা হচ্ছে ইভিএম এর সংখ্যা হয়তো বেশি হবে, কিনতে হবে। তাছাড়া ওই যে আমরা ভোট দিই সেখানে আমি বিধানসভায় ভোটটা আবার দিই, সেখানে আমার হয়তো দুটো মেশিন লাগবে একটা জায়গায়। এই জায়গাটা হয়তো কনসেপ্ট ভুল আছে, কারণ এই জায়গাটা যদি এই জায়গাটায় যদি একজন স্কুল টিচার বা কোনো একজন সরকারি কর্মী যে পোলিং এজেন্ট মানে যে প্রিসাইডিং অফিসার হচ্ছে, সে একবারে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা দুটোকেই ভোট কন্ডাক্ট করিয়ে দিতে পারছে, সেখানে ওই একই প্রিসাইডিং অফিসারকে বারংবার দিনের পর দিন স্কুল কলেজ বন্ধ রেখে, সেখানে বিভিন্ন উন্নয়নের প্রকল্প বন্ধ রেখে, সেখানে ওই ব্যক্তিগুলোকে বারবার করে একটা ভোটের জন্য আবার বারবার শিফট করানো হচ্ছে। রাইট। প্রীতমবাবু, আমি ঠিক এই জায়গাতে একটু আপনাকে ইন্টারাপ্ট করবো, আমি তারপর রতনবাবুর কাছেও যাবো। প্রীতমবাবু আসবো, একটু করে কনসেপ্ট ক্লিয়ার হওয়া অত্যন্ত দরকারি, দর্শকের কাছে কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা দরকার। আমার প্রশ্ন হচ্ছে, একটা কথা বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি, এখানে এখন তো বিল শুধুমাত্র পেশ করা হয়েছে, সেখানে কিছু কিছু অ্যাডভাইস, ওখানে সাজেশন বিভিন্ন পার্টির থেকে দেওয়া ছিল। তার মধ্যে এটাও আছে ইসেতে যে এখন যখন লোকসভা বা বিধানসভা যখন কন্ডাক্ট হবে তার 100 দিনের মাথায় সেখানে মিউনিসিপ্যালিটি প্লাস আপনার হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সেগুলোকেও মানে 100 দিনের মধ্যে এগুলোকে কমপ্লিট করে নিতে হবে। মানে আমাদের আজকে মোদিজি যে কথাটা বললেন পার্লামেন্টে দাঁড়িয়ে, যে আমরা 5 বছরে আমরা 3 মাস আমরা আপনি আমাকে গালি দিবেন, আমি আপনাকে গালি দেবো, আমরা তুই তোকারি করবো, কিন্তু বাকি যে দিনগুলো আছে 5 বছরে আমরা দেশের উন্নয়নে এবং দেশকে বিকাশ করার সাথে আমরা একে অপরের সঙ্গে আমরা সুজাও করবো। এটাই আজকে মূল বিষয়, এটাই ছিল। আমি সেদিকে যাচ্ছি না, আমার প্রশ্ন হচ্ছে কনস্ট্রাকটিভ। আপনি বলছেন ইভিএম এ যখন দুটো একসঙ্গে ইভিএম হবে, লোকসভা বিধানসভা ভোট হবে, সেখানে ইভিএম এর খরচা বাড়বে, এটা আপনি বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে, একদিকে যখন আমরা জানতে পারছি যে এক দেশ এক ভোট হলে পরে ইভিএম এর খরচা কমার কথা, আমি আপনার কথা অনুসারে রেস্টে নিয়ে বলার চেষ্টা করবো, একটু বোঝার চেষ্টা করব। আপনারা তো খরচা বা অর্থনৈতিক দিক থেকে ওই এক দেশ এক ভোটটিকে সামনে নিয়ে আসছেন, তাহলে আমার প্রশ্ন, যদি লোকসভা বিধানসভা আলাদা আলাদাভাবে হয়, সেখানেও যে ইভিএম এর খরচাটা আসবে দুটো মিলে, আর একবারেও যদি হয় খরচা যদি সেম হয়, তাহলে লাভ কোথায়? অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কি লাভ আসবে? না না, খরচা শুধুমাত্র একটা ইভিএম এর খরচা হচ্ছে, যেটা সেখানে একটা সরকারি চাকরিজীবীর সে তার স্যালারি থেকে শুরু করে, সেখানে পুলিশ মুভমেন্ট থেকে শুরু করে সবকিছু, একটা গোটা আমলাতন্ত্রকে সেখানে কাজে লাগানো হয়, মানে 2 মাসের গ্যাপে। রতনবাবু, হ্যাঁ অজন্তা, আমাদের দেশের প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচন ঠিকই আছে, উনি করতে চান। আমরা বিরোধী দল, আমাদের বিরোধিতার জায়গা থাকবে, এটা স্বাভাবিক যে একটা বিরোধী দল। বিরোধিতা কি বিরোধিতা করতে হয় বলে করেন নাকি কনস্ট্রাকটিভ করছেন? করতে হয় বলে না অঞ্জনদা, আমি বলছি করতে হয় বলে বিরোধিতা না, যেটা হয় না, যেটা মানে ঠিক না, যেটা এর অনেকগুলো আমি বলছি। যে দেশের প্রধানমন্ত্রী ধরুন মিনিটে লক্ষ লক্ষ টাকার পোশাক পরিবর্তন করেন, যেই দেশের প্রধানমন্ত্রী 8,000 কোটি টাকার প্লেনে করে এদেশ ওদের ঘুরে বেড়ায় সবসময়, সেখানে খরচের ব্যাপার আসে না। যিনি একটা মানে তার স্যুট বুট যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই খরচাটা যখন চোখে পড়ে না কাউর, আর উনি চলেছেন যে গোটা দেশে একসাথে নির্বাচন করে দেশের খরচা বাঁচাবে। আজকে যে বলতে নাই যে আপনি আগে নিজের প্রধানমন্ত্রী হয়ে দেখান, আপনি নিজের আগে দেশের যে টাকায় আপনি এদেশ ওদের বিদেশ ঘুরে বেড়াচ্ছেন সেগুলো আগে কমান। আপনি দেশের সাধারণ মানুষের অর্থ যেভাবে খরচা করছেন সেগুলো কমান আগে। এবার আপনাকে বলি অজন্তা, আজ যে দেখুন আমরা যারা বিরোধী, আজকে যে সরকারে আছে বিরোধী আছে, কালকে সে সরকারে আসবে। আমাদের বক্তব্য হচ্ছে যে যেরকম ডন সিনেমার ডায়লগটা এখানে মনে পড়ে যাচ্ছে, মানে ডন কো পাকানা আসান নেই বলকে নামুমকিন। তো এরকম একটা ব্যাপার যে এইখানে যেটা হবে না, যেটা এত সহজে করা যায় না। হ্যাঁ
হবে না মানে কোনোদিন হবে না আমরা সেটা বলছি না, কিন্তু উনি যেটা বুঝাতে চাচ্ছি যে একটা জাস্ট আইওয়াস, আমরা বারবার আদানি ইস্যুতে যখন পার্লামেন্টে চিৎকার করছি, কৃষকদের ব্যাপারে যখন পার্লামেন্টে তাদের এনএসপি যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার জন্য চিৎকার করছি, সেখান থেকে সেই মুখটাকে ঘুরানোর জন্য তিনি খালি এই আপনার এক দেশ এক নেশন মানে এক ইলেকশনের কথা উনি কিন্তু বলছেন। উনি কিন্তু সম্পূর্ণ মানে আলোচনাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কেন অঞ্জনদা, আজকে দিনের পর দিন পার্লামেন্টে আমরা যখন বলে এসেছি যে আদানির সাথে আপনি আলোচনা করুন, কই তখন তো তারা কেউ কিছু বলছে না, তখন তারা কেন চুপ করছে? বলছি কৃষকদের তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, কই তাদের ব্যাপারে তো কিছু বলছে না। আমরা যে সমস্ত ছোট ছোট আঞ্চলিক দল আছে, যারা বিরোধী আঞ্চলিক দল আছে, আমরা তাদের সাথে আছি, কারণ আঞ্চলিক দলগুলোর একটা নিয়ম হচ্ছে যে তারা তার ছোট ছোট অঞ্চলের যে সমস্ত সমস্যা, রাজনীতির যে সমস্যা, সেগুলোকে তারা তুলে ধরে তারা নিজেদের মতো রাজনীতি করে, দেশের মানুষের জন্য তারা রাজনীতি করে, মানুষের সুবিধা অসুবিধা করে। আমরা যারা জাতীয় দল অঞ্জনদা, আমাদের সবসময় আমরা নীতি আদর্শের উপরে চলি। আমরা কোনো একটা রাজ্যে এখানে বেশি দেবো ওখানে কম দেবো এটা করতে পারি না। যার জন্য আমরা যে সমস্ত আঞ্চলিক দলগুলো, বিভিন্ন আঞ্চলিক দল আছে অঞ্জনদা, তারা তাদের মতো প্রকল্প করে রাজ্যে খুব ভালো। ঠিক বলেছেন রতনবাবু, আপনি একদম ঠিক বলছেন। আপনি বলছেন যে কংগ্রেস বা জাতীয় দল কোনো স্টেটকে আলাদা করে দেখে না। আমার যদি স্পষ্ট খুব যদি আমি ভুল না করি, তখন আপনাদেরই সময় চলছে এ রাজ্যে, তখন সিপিআইএম এর সময় চলছে। তখনও সিপিআইএম যেমন করে টাকাগুলো আপনাদের থেকে নিয়ে আসতো, সত্যি সেটা বলতেই হচ্ছে আমাকে, তার কারণ আপনারা বলছেন তখনও অন্য স্টেটকে আপনারা আলাদা করে দেখতেন না। আমি আশা রাখবো তখন নিশ্চয়ই ভাবমূর্তি আলাদা ছিল না, এখন ভাবমূর্তি আলাদা নয়, তাই তো? না 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 না, এটা কখনোই না। দেখুন আমরা যখন ভাবিছি, যখন দেশ এই দাদা যেটা বললেন আজকে আমাদের যে অজিত চৌধুরীর কথা উনি বললেন, যে অজিত চৌধুরী কমিটিতে ছিল, অজিত চৌধুরী এখন কমিটিতে নাই। দেখুন অজিত চৌধুরী কোন কমিটিতে ছিল, বিরোধী দলের নেতা ছিল, এটা আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। কে কোন কমিটিতে থাকবে না থাকবে, তাকে চাপে ফেলে তাকে সরিয়ে দেওয়া হলে এই ধরনের কথা না, আমরা মনে হচ্ছে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে রতনবাবু। ঠিক আছে, ডাইভার্ট হচ্ছে রতনবাবু, অন্যদিকে আসুন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দিকে আসুন। পরিকাঠামোর কথা যেটা বলতেন শোনেন অঞ্জনদা, এক মিনিট, যে উনি যে পরিকাঠামোর কথা বললো, যে সত্যি আমরা যখন কোয়ালিশন গভর্নমেন্ট চালিয়েছিলাম, আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে চালিয়েছি। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি তো অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু একা সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতায় এসেছিল, 2 কোটি চাকরি বেকারদের জন্য বলেছিল, তিনি 2 কোটি চাকরি দিতে পেরেছেন। শিল্প করে দেবো, কলকারখানা করে দেবো, বেকার দূরীকরণ হয়ে যাবে ভারতবর্ষের প্রত্যেক বছর 2 কোটি চাকরি। আজকে বলুন তো ভারতের বেকারত্ব খেয়ে গেছে গোটা দেশ। আজকে বেকার ছেলেরা সাধারণ একটা টোটো গাড়ি চালাচ্ছে, সারা দিনে 300 টাকা তাদের রুজি রুটি নাই। আপনি এমপ্লয়মেন্ট জেনারেটেড কথা আবার বলছেন। আমি ঠিক এই জায়গায় প্রীতম বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে দীপজ্যোতি বাবুর কাছে আসবো। দীপজ্যোতি বাবু আসছি, দীপজ্যোতি বাবু। বলুন। দেখুন, আমি আবারও বলছি যে একটা যে আমাদের আওয়ার ডেমোক্রেসি ইজ আন্ডার থ্রেট, এই কথাটা আমাকে বলতেই হচ্ছে। আজকে বিজেপি প্রত্যেকটা জায়গায় নিজেদের সংবিধান পাল্টানোর চেষ্টা করছে। তারা নিজেদের সংবিধানটাকে মানে না, যে পার্লামেন্টে যে চলতে গেলে এখানে একটা ভারতীয় সংবিধান আছে, তারা সেই জিনিসটা বোঝে না, তারা সেই জিনিসটাকে মান্যতাও দেয় না। এখানে তারা নিজেদের মতো করে সমস্ত কিছু করতে চায়। তাদের একটা তারা, কারণ কয়েকদিন পর আজকে বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কালকে বলবে ওয়ান নেশন ওয়ান পার্টি, কালকেই বলবে ওয়ান নেশন ওয়ান লিডার। তারা নিজেদের ক্ষমতাকেই বাস্তবায়িত করতে চায়, তারা এখানে বিরোধী বলে চায় না। কারণ তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে, কারণ তারা যখন বলেছিল যে 400 পার, তাদের আজকে এমনভাবে সাধারণ মানুষ ছিটকে ফেলে দিয়েছে যে আগামী দিনে তাদের ভবিষ্যতে একটা জায়গায় আসতে প্রচন্ড প্রবলেম হবে। সেই কারণে আজকে তারা এইভাবে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মতো বিল এনে তারা বিরোধীদের কণ্ঠরোধ করতে যাচ্ছে। আজকে এর বাইরে এটা কিছু না, আজকে এখানে বিরোধীদের স্পষ্টভাবে এখানে আটকানো হচ্ছে। আজকে প্রত্যেকটা পার্লামেন্টে অন্য ইস্যু কোনো কিছু নেই। আজকে আমি বলবো যে আমাদের গ্লোবাল 100 ইন্ডেক্সে আমাদের 2024-এর যে তথ্য রয়েছে, সেখানে আমাদের ভারতবর্ষ 107 নম্বর র্যাঙ্কে রয়েছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা এই মিডিয়াকে চিনি, সেখানে চলেছে 161 নম্বরে। এছাড়াও গ্লোবাল কারাপশন পারসেপশন ইন্ডেক্সে
তারপর বিশ্ব ব্যাংক ব্যবসার পরিবেশের সূচক, সামাজিক উন্নয়ন সূচক, ইন্ডেক্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট, গ্রামীণ দারিদ্র হার, স্বাস্থ্য খাতের দুর্বলতা, এরকম বহু তথ্য আছে। এই সব নিয়ে পার্লামেন্টে আলোচনা হয় না। পার্লামেন্টে তারা নিজেদের ক্ষমতা, নিজেদের সবকিছু, তাদের নিজেদের সবকিছুকে নিয়ে তারা চলতে চায়। এখানে সাধারণ মানুষের কিছু দেখা হয় না। আজকে যদি সাধারণ মানুষের কথা ভাবতো তারা সাধারণ মানুষের জন্য কটা তারা বিল এইভাবে ক্রিয়েট করতে পারতো না এই শীতকালীন অধিবেশনে। তারা এই শীতকালীন অধিবেশন আর 3 দিন আছে, তারা জোর জবরদস্তি এই বিলটা পাস করিয়ে তারা একটা দেখাতে যাচ্ছে। কিন্তু এই বিল কোনোদিন একটা সাংবিধানিক নয়, এটা গণতন্ত্রকে একটা হত্যা করা হচ্ছে দিনের পর দিন। আমি বারবার এই কথাটা বলছি। এখানে নরেন্দ্র মোদী একটা ডিক্টেটরশিপ হিসেবে পরিণত হয়েছে। এখানে একনায়কতার রাজ চলছে। তিনি নিজেকে বিশ্বগুরু বলে দাবি করেন, তিনি বলেন আমি ঈশ্বরের অবতার, তিনি এই সবের মধ্যেই রয়েছেন। তার বাইরে বিজেপি, আর এর সঙ্গে সবচেয়ে বড় কথা বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি। হিন্দু মুসলিম করতে বলুন, বিজেপিকে দেখবেন সংবিধানের পার্লামেন্টে এমন হই হুল্লোড় লাগাবে, এর বাইরে বিজেপি কিচ্ছু পারে না। এটাই হচ্ছে বিজেপির মেন বক্তব্য। ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা মানে এখানে বিরোধীদের কন্ট্রোল, বিরোধীদের আটকানো, তাদের নিজেদের ক্ষমতা, তারা ভাবে যে সারা জীবন তারাই থাকবে, তাদের বাইরে আর কিছু নেই। কিন্তু তারা এটা আমি সব মানছি। আমি একটা জিনিস শুধু বুঝতে পারছি না দ্বিজদীপ বাবু, আপনি বারবার বলছেন বিরোধীদের কণ্ঠরোধ। এক দেশ এক ভোটের ক্ষেত্রে বিরোধীদের কণ্ঠরোধটা কি করে হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। একটু এখানে স্পষ্টভাবে এটা বিরোধীদের আটকানো হচ্ছে। এখানে তাদের বুঝিয়ে দিন। আজকে তারা ওয়ান নেশন ওয়ান ইলেকশন আনছে, কালকে এক দেশ এক ভোটে ওয়ান পার্টি বলতে দেবো আপনাকে। এক দেশ এক ভোটের মধ্যে কোনো জায়গাতে এরকম কিছু লেখা রয়েছে কি যে আপনারা নমিনেশন জমা দিতে পারবেন না? এক দেশ এক ভোটে কি একবারও এখানে লেখা রয়েছে যে আপনারা কালকে থেকে ভোটের প্রচার করতে পারবেন না? এক দেশ প্লিজ দীপজ্যোতি বাবু, এক দেশ এক ভোটের ক্ষেত্রে কোনো জায়গায় বলা হচ্ছে যে আপনারা প্রচার করতে গেলে পরে বিজেপির সঙ্গে কথা বলতে হবে, এনডিএ সরকারের সঙ্গে কথা বলতে হবে? কি করে হচ্ছে আমাদের বোঝাতে হবে তো। আপনারা কোনো কিছু অ্যাপিল করছেন, দর্শকরা সেটা বুঝবে কি করে? সেই অ্যাপিলটা কি জন্য করছেন আপনারা? কি করে আপনারা বলছেন যে এক দেশ এক ভোটের ক্ষেত্রে বিরোধীদের দাবিয়ে দেওয়া হচ্ছে? আমি সব মানছি, আপনি যতগুলো ইন্ডেক্সের কথা বলেছেন প্রত্যেকটি প্রপার ওয়েতে, কিন্তু এগুলো আমি এই জায়গাটাই তো আসছি। আমি এই কথাটাই বলছি যে বিজেপি পুরোপুরি ভাবে এখানে একটা নিজেদের ক্ষমতা যাচ্ছে। কারণ আমি কেন এই কথাটা বারবার বলছি, আপনি ভাবছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আমি কথাগুলো বললাম, আমি এই কথাটা বারবার এটা বোঝাতে যাচ্ছি যে বিজেপি এখানে একটা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কথা বোঝাতে যাচ্ছে। কেমন করে? কারণ তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে প্রত্যেকটা রাজ্য থেকে তাদের যেভাবে সিটগুলো পড়ছে, ঠিক আছে, ধীরে 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 তারা নিশ্চিহ্ন হয়ে যায়। মহারাষ্ট্র তো আলাদা কথা বলছে, শুধু এক জায়গার ফল হিসেবে নিশ্চয়ই তো গোটা দেশের কথা বলবে না। না না, মহারাষ্ট্র অত্যন্ত এসেনশিয়াল একটি জায়গা। আমি কেন মহারাষ্ট্রের এক্সাম্পল টানলাম আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু এটাই তো আমি বলছি যে শুধু একটা জায়গা দেখলে হবে না তো। আমি যখন সিলেক্ট করি পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যের কথাই যদি বলি, আমাদের রাজ্যে বিজেপি এখন এখানে দুটো মাথা, ঠিক আছে, হয়তো কথাটা অন্য হয়তো চলে যাচ্ছে, কিন্তু আমি এই কথাটাই বোঝাতে যাচ্ছি এখানে বিজেপি একটা নিজেদের ক্ষমতা জারি রাখার জন্য করছে। আমি একদম সরাসরি প্রীতম বাবুর কাছে আসবো। প্রীতম বাবু, দর্শক জানতে চাইছে, আমরা জানতে চাইছি, আপনারা মাথা হবার চেষ্টা করছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দ্বারা, আপনারা বোঝানোর চেষ্টা করছেন আপনারা ওয়ান নেশন ওয়ান পার্টি, এবং তার সঙ্গে সঙ্গে বিরোধীদের দম ঘুটে দেওয়ার চেষ্টা করছেন। আসবো না, বলার সুযোগ দিয়েছিলাম। না না, প্লিজ বলার সুযোগ দেবো। হ্যাঁ বলুন। তিনি কিছুক্ষণ আগে যে বিজেপি যে একটা মিথ্যা প্রচার করে, তিনি কিছুক্ষণ আগে বলে, আপনি যদি প্লেব্যাক করেন পরে দেখবেন যে এটা প্লেব্যাক করা যাবে না, লাইভ চলছে তো, মানে যদি পরে দেখা যায় তিনি বললেন যে মোদিজি নাকি আজকে পার্লামেন্ট থেকে অনেক কথা বলেছিল। তুমি কিন্তু কথাটা বলেছেন, কিন্তু আমি যা লক্ষ্য করলাম কিন্তু মোদিজি আজকে, আমি সারাদিন আজকে সাংসদ টিভি চালিয়ে বসেছিলাম, কিন্তু মোদিজি আজকে জয়পুরে ছিল। দাদা আমি আপনাকে আরেকবার বলে দিতে চাই, মোদিজি আজকে জয়পুর থেকে প্রচার করেছিল ইলেকশনে, কিন্তু মোদিজি আজকে পার্লামেন্টে ছিল না। আপনি একটু এই জায়গাটা সংশোধন করে নেবেন। প্রীতম বাবু আসবো, আপনার কাছেও আসবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তৃণমূল যে সংবিধান রক্ষার কথা বলে, এই তৃণমূলের সরকারের আন্ডারে এই ইলেকশন রক্তাক্ত আর বোমাতে ধোয়া ধোয়া হয়ে যায়। একটা ডায়লগ ছিল না, এলাকা ধোয়া ধোয়া হয়ে যায়। তো এরকম মোটামুটি ইলেকশন আসলে পশ্চিমবঙ্গে গ্রাম বাংলা বলছি, আমার গলা ভালো না, নাহলে কিন্তু নেক্সট টাইম আমি কথাই বলতে দেবো না, চিল্লাবো এত। তো সঞ্চালকটা আমি, আপনারা একে অপরকে এইভাবে থ্রেট দেবেন না, এটা মিডিয়া। না না, কথা মিডিলে আমি কারোর কথা মিডিলে আমি তো বলতে দিচ্ছি না। প্রীতম বাবু বলুন। তো এবার যেখানে ইলেকশন আসা রাজ্যে মানে হচ্ছে মানুষের মৃত্যু, বোরা বিধবা হওয়া, মারা কোল খালি হওয়া, এটা পশ্চিমবঙ্গের এটা কালচার এবং গণতন্ত্র এবং যে সংবিধানকে মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে মাথায় তুলে রাখে সেটার সবচেয়ে বড় উদাহরণ।
ছাড়ুন ওনার কথা। আজকে কংগ্রেসের যিনি ইসে আছেন, যিনি সাপোর্টার আছেন, তিনি বলছেন যে মোদিবাবু এত লক্ষ টাকার স্যুট পরে বা কত কি করে। দেখুন ওনার যা স্যালারি আছে ওনার ফ্যামিলিতে নেই কাউকে দেওয়ার, যেরকম প্রিয়াঙ্কা বাট্টা, রবার্ট বাট্টার মতো কেউ নেই যে দাবার মতো তাকে, বা অভিষেক ব্যানার্জির মতো ভাষাও নেই যে কাউকে দাবার। নিজের পয়সায় নিজে পড়বে, সেটাতে যদি কারো গায়ে লেগে থাকে, একটা চালা প্রধানমন্ত্রী হয়ে গেছে যে গান্ধী পরিবার থেকে প্রধানমন্ত্রী হতে পারেনি, সেটা রাগের জন্য একটা চালা কেন 1 লাখ টাকা করবে, এটা গরিব মানুষকে লাঞ্ছনা করা মাত্র, শুধুমাত্র কংগ্রেস এটা শুরু থেকে বলেছে। মোদী প্রাইম মিনিস্টার বানেগা, ইয়া পে আকে চায় বেচো, মদ কা সদাগর, কত না কি বলেছে। তার জন্যই আজকে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী হয়ে আছে। আজকে তৃণমূল যতবার বলুক যে আমরা 242 পেয়েছি না 50 পেয়েছি, আমার তো মনে হয় না মমতা ব্যানার্জি কোনোদিন প্রধানমন্ত্রী ওই চেয়ারটা কোনোদিন ধরার সুযোগটাও পাবে। কারণ ওনারা স্বপ্নে করে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওনারা পারবেন নিশ্চয়ই, যদি পশ্চিমবঙ্গকে যদি বাংলাদেশ বানিয়ে দিয়ে একটা আলাদা ইউনিয়ন স্টেট বানানো যায়। সেগুলোও ছেড়ে দিলাম, এটা বাইরের কথা চলে যাচ্ছে। বেশ বেশ বেশ, রতন বাবু প্লিজ, প্রীতম বাবু এক এক করে। রতন বাবু, হ্যাঁ দেখুন, এই ভারতবর্ষের যে পার্লামেন্টে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন, ওটা ভারতবর্ষের মানুষ তাকে ছিলেন এবং ভারতবর্ষের মুখ ছিলেন। তারপরে এলেন ইন্দিরা গান্ধী, তিনিও ভারতবর্ষের মুখ ছিলেন। সাধারণ মানুষ সবাই ইন্দিরা গান্ধীকে ছিলেন, জানেন, সমস্ত ভারতবর্ষের মানুষ জানেন। তারপরে এলো রাজীব গান্ধীকেও ছিলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। এরা হচ্ছে মুখ, এরা শুধু মুখ না, এরা হচ্ছে ভারতবর্ষের মানুষের আবেগ। আর এখানে বাংলার যিনি মুখ হতে চাচ্ছেন, উনি বাংলার বাইরে কোন একটা স্টেটের মানুষ তাকে। রতনবাবু, আই এম সো সরি রতনবাবু, আমি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য বলছি না। আমি প্রসঙ্গে আসছি রতনবাবু, আপনি যে প্রসঙ্গে গিয়েছেন সেই প্রসঙ্গে আমাকে একটু বলতেই হচ্ছে। তার কারণ বিশ্বাস করুন, আমরা যারা সাংবাদিক, তারা প্রত্যেককে, সাংবাদিকের বাইরে গিয়েও তো আমরা একটু সাধারণ মানুষ, আমরা প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বকেই সম্মান করি, সে যে কোনো দলের হতে পারে। কিন্তু এটা বিশ্বাস করে দেখুন তো, একটু ভাবুন তো রতনবাবু, পার্লামেন্টে যখন রাহুল গান্ধী মন্তব্য করছেন তপস্যার অর্থ তিনি যখন বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী যখন নানান রকম এমন মন্তব্য করছেন যে মন্তব্যগুলোর আদতেও হয়তো সেই সংসদে রাখার খুব একটা প্রয়োজনীয়তা নেই, তারপরেও আপনারা বলবেন রাহুল গান্ধী সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়? একদম বলবো অঞ্জনদা, নিশ্চয়ই বলবো। রাহুল গান্ধীর যা যোগ্যতা আছে, রাহুল গান্ধী যেই লেভেলে রাজনীতি করে, ঠিক আছে, তার ধারে কাছে কোথায় শোনেন যার মুখ দুর্নীতির কালিতে ভর্তি হয়ে আছে, তার সাথে রাহুল গান্ধীর মুখে তুলনা করছেন? রাহুল গান্ধীর যে রক্ত নিয়ে রাহুল গান্ধী জন্মগ্রহণ করেছে, তার একটা কলঙ্ক থেকে বেরোন, কলঙ্ক দেখেন না। আজকে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে অঞ্জনদা, রাহুল গান্ধীর প্রসঙ্গে এই কারণে বলছি, যেহেতু আপনারা পার্লামেন্টে আজকে আমি এর আগেও বলেছি, আজকে যে বিরোধী দলের নেতা কালকে সরকারি আসে, এটা সচেতন। এবং ধরুন দেখুন, এটা কিছুই না, একটা আইওয়াস ছাড়া কিছু না। একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে সময় দেবো, স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। দীপজ্যোতি বাবু, না কোনো অ্যান্সার নয়, আপনি 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ পাবেন। হ্যাঁ বলুন, আপনি বলুন, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার, এখনো আনইন্টারাপ্টেড, বলুন। আমি প্রথমত বলি যে উনি যে বলেন যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, শেষে বললেন যদিও এটা টপিকের বাইরে, কিন্তু আমি বলতে চাই যে আপনারা মণিপুর নিয়ে একটু বলবেন। আজকে টপিকের বাইরে গিয়ে আমিও তাহলে কথাটা বললাম। আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গকে নাকি বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, তাহলে আপনি এই কথাটা বলুন না যে মণিপুর নিয়ে আপনাদের বক্তব্যটা কোথায়? নরেন্দ্র মোদী, অমিত শাহ আজকে পার্লামেন্টে আপনাদের মণিপুর নিয়ে তো কিছু বলতে দেখা যায় না। মণিপুরে এখন অব্দি অশান্তির আগুন জ্বলছে, কবে নিববে বলার ক্ষমতা রয়েছে। এবং এর সঙ্গে আমি যেটা বলবো যে এই প্রত্যেকটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটা যেটা একটা গণতন্ত্রকে হত্যা করছে, এটা কোনোদিন একটা সাংবিধানিক বিল তো নয়, ঠিক আছে। এবং এখানে আজকে দেখলে লক্ষ্য করবেন যেখানে একটা 2/3 মেজরিটির ওপর এই ভোটটা হয়েছে, কিন্তু এখানে সাপোর্ট করেছে যা দেখলাম যে 269 জন, এবং সাপোর্ট যেটা করেনি 198 জন। এবং এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটা যে আমি আগেও বলছি যে এখনো বলছি যে এর থেকে এটা পরিষ্কার স্পষ্ট যে আওয়ার ডেমোক্রেসি ইজ আন্ডার থ্রেট, ঠিক আছে। এবং এর থেকে আমাদের বোঝা যায় যে নরেন্দ্র মোদী যে আসলে ভাবে এই প্রত্যেকটা বিরোধীদের গলা টিপে ধরতে যাচ্ছে এবং বিরোধী শূন্য যে রাজনীতি করতে যাচ্ছে, এটা স্পষ্ট। বেশ, আমি সরাসরি এবার প্রীতম বাবুর কাছে যাবো। প্রীতম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড।
দেখুন, আজকে তৃণমূলের মুখে গণতন্ত্র আর সংবিধান, এটা হচ্ছে মোটামুটি বাঁদরের হাতে লাঠি দেওয়ার সমান। তো তো তৃণমূলের কাছে তাছাড়া কোনো উপায় নেই। আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তৃণমূলকে বলাটাই বেকার। যার কাছে ওই 15-20টা সাংসদ আছে, তাদেরকে নিয়ে বেশি কথা বলাটা ভুল হয়েছে। কংগ্রেসের যিনি অপোজিশন লিডার আছেন, তিনি কত টাকার স্যুট পরছে, কত টাকা কি পরছে, সেগুলো হয়তো কংগ্রেসের লোক দেখতে পারবে না, কারণ তার পরিবারতন্ত্রে তাদের শরীরের ঘামটাও খুব সুন্দর হয়, গন্ধ খুবই ভালো হয়, বাকি লোকের সবাইটাই খারাপ থাকে। কংগ্রেসে এটা পরিবারতন্ত্রের সবচেয়ে বড় নিদর্শন। দেখুন, আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যত লাগু হওয়ার কারণে আজকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, আজকে সাধারণ মানুষের খেটে খাওয়া ট্যাক্সের টাকাগুলো ঠিক পথে এবং ঠিক জায়গায় ব্যবহৃত হবে, যেখানে অহেতুক খরচা এবং অহেতুক কারণে ওই খরচার মাধ্যমে সেই নষ্ট হবে। আর সময় দিতে পারছি না প্রীতম বাবু, আমি অতি দ্রুত রতন বাবুর কাছে যাবো। রতন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন রতন বাবু, বলুন। দেখুন রঞ্জন দা, যে বিলটা ওরা আনার চেষ্টা করছে বা এনেছে পার্লামেন্টে, দেখুন বিল একটা আনতেই পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে দেখুন ভারতবর্ষের জনগণ এই সরকারের আমলে কি পেল, এটাই বড় প্রশ্ন। এই সরকারের আমলে না বেকারত্ব দূর হয়েছে, না কৃষকরা তাদের ন্যায্য মূল্য পেয়েছে, না শ্রমিকরা তাদের ন্যায্য কাজ পেয়েছে, কাজের মজুরি পেয়েছে, কিছুই পায়নি। নোট বাতিল করে দিয়ে দেশটাকে একদম রসাতলে নিয়ে চলে গেছে। আজকে সেখান থেকে বাঁচার জন্য তিনি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনার চেষ্টা করছেন। আমরা জাতীয় কংগ্রেস এই তীব্র বিরোধিতা এই কারণেই করছি যে পার্লামেন্টের মধ্যে আমরা যে বিষয় দিয়ে সাধারণ মানুষ জনগণ যে তারা কি সুবিধা পাবে, তারা এই সরকারের কাছ থেকে কি আশা করে, তাদের যে দৈনন্দিন যে জীবনের যে চাহিদা, সেগুলো নিয়ে আলোচনা হোক। সেগুলো আলোচনা করার জন্য আজকে ভারতবর্ষের পার্লামেন্টে একটা সরকার কিসের জন্য? শুধুমাত্র সুট বুট করে আর প্লেনে করে বিদেশে আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম নগরে রয়েছি। হ্যাঁ, সংক্ষেপে অতি সংক্ষেপে। পরিবারতন্ত্রের কথা বললে আমি কয়েকটা নাম বলি দাদা, দেখবেন তো চিনেন কিনা, অনুরাগ ঠাকুর, পীযূষ গোয়াল, ধর্মেন্দ্র প্রধান। আবার রাজনৈতিক ডিবেট শুরু হবে, একেবারে অন্তিম নগরে রয়েছে। আপনাদের তিনজনকেই অশেষ ধন্যবাদ ট্রাইকি বাংলা আসার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মূলত এক ভোট বা এক দেশ, যাই হোক না কেন, এক দেশে এক ভোট হবে। কারো মতের অমিল থাকতে পারে, মতের মিল থাকতে পারে, কিন্তু যে কথা বলতেই হচ্ছে, যে দেশে পভার্টি লেভেল এতটাই উচ্চ, যে দেশে সাধারণ মানুষ খেটে খেয়ে তাদের রাতের বেলায় খাবারটা জোগাড় করতে পারেন না, যে দেশের মানুষ সাধারণতভাবে যেভাবে জীবনযাপন করতে হয় সেই জীবনযাপনটাও করতে পারে না, তাদের জামা কাপড়ের অভাব হয়, সেই দেশের প্রধানমন্ত্রী যখন 1 লাখ বা 2 লাখ বা 3 লাখের কোনো ড্রেস পরেন, তার এগেনস্টে যখন তাদের সমর্থকরা বলেন যে পরিবারতন্ত্রে নেই বলেই তিনি এটা পড়তে পারেন, সত্যি আমি অদ্ভুতভাবে অবাক হলাম। আর ঠিক এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। আপনারাও প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইক টিভি বাংলার পর্দায়। নমস্কার।